নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক প্রফুল্ল রায়ের লেখা পাগল মামার চার ছেলে নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। আমার সেজো মামার নাম পাগলচাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরুলেই কেউ ডাকে, এই যে পাগল বাবু, কেউ ডাকে, এই যে পাগলচন্দ্র, কেউ বলে পাগলদা। একবার পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায়। উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজো মামা, কিন্তু ওটা তার বাবা, মানে আমার দাদুর দেওয়া নাম। তাছাড়া মেট্রিক থেকে এমএ পর্যন্ত যত সার্টিফিকেট আর যত ডিগ্রি পেয়েছেন সবগুলোতেই লেখা আছে পাগলচাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি। নিজের বেলা তো পারেননি, তাই স্বাদ মিটিয়ে চার ছেলের নাম দিয়েছেন প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন আর প্রলয় ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, হাবু আর পাবু। সেজো মামা সগর্বে সেজো মামিকে বলেছেন, কেমন নাম দিয়েছি বলো তো? ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজো মামি বলেছেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে। মামির ভয়টা মিথ্যে নয়, তারপরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল আমার চার মামাতো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু ইরম্মত ছেলে ভূভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামের গুণেই কিনা কে জানে বাড়িতে দিনরাত তারা প্রলয়কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা চারজন প্রলয়কে নিয়ে, তা আগে আমার সেজো মামা আর সেজো মামি সম্বন্ধে দু একটা কথা বলে নেওয়া দরকার। সেজো মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময়ই দেখা যায় মোটারা খুব ভালো মানুষ আর ঠান্ডা মানুষ হয়। আমার সেজো মামাও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতো গোঁফ, সব সময় হাসি খুশি। সারাক্ষণ তার পরনে থাকে পালিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট। শার্টের বোতাম লাগাতে, জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায় ভুলে যান তিনি। একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজো মামা। সারা বছরই তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যদি গৌহাটি যান, আসছে মাসে ভুবনেশ্বর, তার পরের মাসে জব্বলপুর বা এলাহাবাদ। সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজো মামার মতো ঠান্ডা মানুষের রক্ত এক একদিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বলেন, সব কটাকে বাড়ি থেকে বের করে দেব। সেজো মামি একেবারে সেজো মামার উল্টো, ভয়ানক রোগা, গায়ে মাংস টাংস নেই, শুধু হাড়। 12 মাস ভোগেন। মাপ নিলে মামার 4 ভাগের 1 ভাগ হবেন। চার ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তার ওপর অসুখ বিসুখ তো আছেই। দুর্বল গলায় দিন রাত চেঁচিয়ে যান, এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কেউ কি নেই? সেজো মামি যতই চিৎকার করুন, প্রলয় নাচন, প্রলয় মাতনরা গ্রাহ্যই করে না। সেজো মামারা অনেকদিন শ্যামবাজারে ছিলেন, কিন্তু সেখানে বাড়িটা ছিল খুবই ছোট, মোটে 2.5খানা ঘর। বেশ অসুবিধা হচ্ছিল। পরশুদিন মামারা বাড়ি বদলে চেতলাই এসেছেন। পুরনো আমলের এই একতলা বাড়িটা চমৎকার। 5খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা, পেছনে বাগান। পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজো মামাকে। ফিরবেন 7 দিন বাদে। এ কদিন নতুন জায়গায় একা সেজো মামিকে ছেলেদের সামলে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ির বলাই বাবুদের সঙ্গেই আলাপ হয়েছে, আর সবাই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে। আজ সকালে ঘুম ভাঙার পর মুখ টুক ধুয়ে আবু, টাবু, হাবু, পাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে। সেজো মামি প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। পাবু চামচ নিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল। হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না, কাটবি না, দাঁড়া। ছো মেরে পাবুর প্লেট থেকে ডিমটা তুলে নিয়ে নিজের ডিমের পাশে রেখে মেপে দেখলো তারটা একটু ছোট। অমনি হাত পা ছুড়ে লাফালাফি শুরু করে দিল সে। আমাকে ছোট ডিম দিয়ে পাবুকে বড় ডিম দেওয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো, বলেই এক কামড়ে পাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেললো।
পাবুও হাত পা গুটিয়ে থাকার ছেলে নয়। সে দুধের গ্লাস ছুঁড়ে মারলো হাবুর দিকে। পাবুর হাতে টিপ দারুণ। গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। এদিকে কলার মাপ নিয়ে আবু আর টাবুর মধ্যে ধুন্ধুমার লেগে গেছে। দেখতে দেখতে ডাইনিং রুমটা তৃতীয় পানিপথের যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। হাতের কাছে যা পাচ্ছে চার ভাই তাই তুলে ছুড়ছে। কামানের গোলার মতো গ্লাস, প্লেট, চামচ চারদিকে ছুটে যাচ্ছে। সেজো মামি গালে হাত দিয়ে পাক্কা 3 মিনিট ছেলেদের কাণ্ড কারখানা দেখলেন। তারপর চিৎকার জুড়ে দিলেন, ওরে থাম লক্ষ্মী ছাড়া হারমাদেরা, থাম বলছি। কিন্তু কে কার কথা শোনে? কাঁচের গ্লাস, কাপ, প্লেট সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। মেঝেময় ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত। সেজো মামি 2 হাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরো একবার বললেন, এই দস্যুদের হাত থেকে কি কেউ আমাকে বাঁচাতে পারে না? অদ্ভুত ব্যাপার। মামির কথা শেষ হতে না হতেই আচমকা কেউ যেন ধাই করে আবুর গালে 82 শিক্ষার একটা চর কষালো, আর সে ঠিকরে গিয়ে পড়লো ওধারের দেওয়ালে। হাবু আর টাবুর মাথা দুটো আপনা আপনি ঠুকে গেল। সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেল গুলি গজিয়ে উঠল। তারপরেই দেখা গেল বাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে তৃতীয় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকেই দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কে এমন করে ছাড়লো? বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল আবুরা। টু শব্দটি না করে চার ভাই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত হয়ে রইল। চিতলায় আসার আগেই পাগল মামা 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজো মামি খুবই খুশি হয়েছেন, তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট। তারা 5 জন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চর মারলো, কান মুড়লো, মাথা ঠুকলো? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজো মামি সোজা পাশের বলাইবাবুদের বাড়ি চলে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে। তেমন বুঝলে পাগল মামা ফিরে এলেই আবার বাড়ি বদলাতে হবে। সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজো মামি। সব শুনে বলাইবাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে, কোনো ভয় নেই। সেজো মামির উদ্বেগ কাটে না। তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোটাই হবে। কে আমার বাঁদর ছেলেগুলোকে ঠিক করলো বলতে পারেন? 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে। না পারলে বলো, আমি বুঝিয়ে দেব। সেজো মামি বাড়ি ফিরে এলেন। বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে মামির দুশ্চিন্তাটা থেকেই গেল। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগল মামার 4 ছেলে আবার সমূর্তি ধারণ করলো। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেছে। 4 ভাই শোবার জন্য 4খানা ছোট খাট রয়েছে। খাটগুলোর পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরেই জলখাবার খেয়েই খাট 4টে টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা। তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে। আজ ওরা লুডো খেলছে। এক দলে আছে পাবু আর আবু, অন্য দলে টাবু এবং হাবু। খেলাটা ভালোই চলছিল। হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটা গুটি পাকিয়ে ফেললো। কিন্তু আবু বাবুর চোখে ধুলো দেওয়া অত সোজা নয়। তারা চিৎকার করে উঠল, চোট্টা চোট্টা, চোরামি করে খেলছে। টাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না, কখনো না, ওটা আমার পাকা গুটি। মিথ্যুক, চোর, শয়তান বলেই লুডো উল্টে দিল পাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোরা একদিন নির্ঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারো কানে ঢুকলো না। 4 ভাই হাতাহাতি চালিয়েই যেতে লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুরনো আর্জিটাই আরও একবার শোনালেন, কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে না? কথা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার, 4খানা খাট গড় গড়িয়ে 4 দেওয়ালে গিয়ে ঠেকলো। কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতো 4 ভাই ভয়ে সিটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশ খুব জটিল হয়ে উঠল। মামির কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল। তিনি বুঝতে পারছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে। শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হলো।
মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে। দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বশে আনতে পারবেন। দুপুরের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটলো। তারপর সেই সন্ধে নামলো। অমনি সেজমামি চেঁচাতে শুরু করলেন, পড়তে বস রে। কিন্তু প্রলয় নাচন প্রলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকেছে। অগত্যা সেজমামি কড়িকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কেউ কি নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়তে বসায়? ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হির হির করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার, জ্যামিতি, তার ইতিহাস ধপাধপে সে আবুটাবুদের সামনে পড়তে লাগলো। তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু চার প্রলয় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারলো না। তেজমামি ছাড়বার পাত্রী নন। হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন, সেটা আবার কাজে লাগালেন। ওপর দিকে মুখ তুলে বললেন, দত্তিগুলো একদম পড়ে না, বছর বছর ফেল করে। কেউ কি এদের পড়িয়ে নিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, একজোড়া বেত কোত্থেকে যেন ঘরের ভেতরে সে হাওয়ায় নাচতে লাগলো। চার ভাই ভয়ে কাঠ হয়ে তাকিয়ে আছে দেখে সপাং করে বেত দুটো টেবিলের ওপর আছড়ে পড়লো। প্রলয় নাচন প্রলয় ঘাতনরা বুঝলো চুপ করে বসে থাকলে চলবে না। চার ভাই ঘাড় গুজে গলা ছেড়ে পড়তে শুরু করলো, আর বেত দুটো ঘরময় হাওয়ায় ঘুরে ঘুরে তাদের পাহারা দিতে লাগলো। 10টা পর্যন্ত একটানা পড়াশোনা করে চারজন চুপচাপ খেয়ে শুয়ে পড়লো। অন্যদিন রাত্রিরে খাওয়া এবং শোয়ার সময় ধুন্ধুমার বেঁধে যায়। আজ কিন্তু কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবারের ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। আজ লুচি হালুয়া দেয়া হয়েছিল চার ভাইকে। আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, টেবো আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। ওদিকে হাবু চেঁচিয়ে উঠেছে, আমি বাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি। ছুড়বার জন্য চার ভাই যখন কাপ প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে অমনি সেই কাঠের দিকে তাকিয়ে সেই কথাটা আবার বললেন মামি, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তখনই কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল। অগত্যা ট্যাঁ না করে প্রলয় নাচনেরা নিজের নিজের ভাগের লুচি হালুয়া খেয়ে সোজা পড়ার ঘরে গেল। মামি ফের মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করেছেন। এখন থেকে আমার চার ছেলের বাদরামও গুছিয়ে ওদের ভালো করে দিন, বলে রান্নাঘরে চলে গেলেন। ঘন্টা দুই পড়াশোনা করে চার ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরুলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না। রাস্তায় ডাংগুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো ব্রিজ পেরিয়ে স্প্ল্যানেড ঘুরতে যাবে। কিন্তু ঠিক করলেই তো হয় না, চেদলা ব্রিজ আর পার হওয়া গেল না, তার আগেই কেউ যেন ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে গেল। এরপর থেকে রোজ সকালে 5টা বাজলেই কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। মুখ টুক ধোয়া হলে একজোড়া বেত তাদের ডাইনিং রুমের দরজা দেখিয়ে দেয়। ওরা যতক্ষণ খায় বেত দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে জোড়া বেত তখনও ওদের পিছু ছাড়ে না। একটু ফাঁকি দিয়েছে কি অমনি সপাং করে পিঠে বাড়ি পড়ে। স্কুল কামাই করারও উপায় নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে। বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাবার সময় থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ জোড়া বেত ওদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। সেজমামি বেজায় খুশি। ছেলেদের পেছন চেঁচিয়ে তার যে অসুখ করেছিল সেটা এখন সেরে যেতে শুরু করেছে। রাঁচিতে সেজমাম্মাকে চিঠি লিখে তিনি সব খবর জানিয়ে দিয়েছেন। এদিকে প্রলয় নাচন প্রলয় মাতন প্রলয় নাশন প্রলয় ঘাতন চার ভাইয়ের প্রলয় থেমে গেছে। পঞ্চম পানিপথের যুদ্ধে লড়াই এ বাড়িতে আর হচ্ছে না। লড়াই তো দূরের কথা, জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই। তার উপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। চার ভাইয়ের মনে আর সুখ নেই। একদিন রাত্রিরে পরামর্শ করে তারা ঠিক করলো
এখানে আর থাকবে না। রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশনে। সেখানে রাজধানী এক্সপ্রেস, বোম্বে মেল, প্রথমে যে ট্রেন পাওয়া যায় তাতেই চড়ে বসবে। যেমন ভাবা তেমনই কাজ। চার ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজ মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা। টেবিলের ওপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেওয়া রয়েছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে। শ্রী চরণেশু মা, তুমি নিশ্চয়ই ভূত পুষেছ। তার এত বেতের বাড়ি, কানমোলা চর আর সহ্য হয় না। মার খেতে খেতে আমাদের সারা গায়ে কালশিটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুজে পড়াশোনা ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি। এ জীবনে আর দেখা হবে না। বাবা ও তুমি আমাদের প্রণাম নিও। ইতি। হতভাগ্য আবু টাবু হাবু পাবু। অন্য সময় হলে সেজ মামি এ চিঠি পড়ার পর কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলতেন। আজ কিন্তু কিছু করলেন না। নিজের মনে ঘরের কাজ করে যেতে লাগলেন। তিনি জানেন যার ওপর দায়িত্ব দেওয়া আছে সেই ওদের ব্যবস্থা করবে। 8টা তখনও বাজেনি। দেখা গেল লম্বা মোটা একটা দড়ি দিয়ে চার ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসছে। এরপর আবু টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাদরামো করা চলবে না। ঘাড় গুজে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলেও যেতে হবে। এইসব ঘটনা ঘটে যাবার পর সেজ মামি আবার একদিন পাশের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন। সব শুনে বলাইবাবুর মা বললেন, তখনই বলেছিলাম কোনো ভয় নেই। আমার কথা মিলল তো? সেজ মামি বললেন, মিলেছে। আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যে আমার এত উপকার করছে সে কে? একজন কড়া হেডমাস্টার। ও বাড়িতে অনেক দিন ছিলেন, মরার পরও বাড়িটা ছেড়ে যাননি। বড্ড ভালো মানুষ, কিন্তু ছোট ছেলেদের বেয়াদবি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না। পাজি ছেলেরা দুদিন ওখানে থাকলেই ঢিঠ হয়ে যায়। এইসব ঘটনার বছর খানেক বাদে দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে। আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু চার ভাই ফার্স্ট হয়েছে। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।